ওয়েলকাম টু আওয়ার স্কুল বিরামপুর আমানুল্লাহ আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়। আজকে এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ উমর ফারুক তোমাদের সাথে আছি। আজকে আমি মোহাম্মদ উমর ফারুক, সহকারী শিক্ষক, আমানুল্লাহ আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি ক্লাস নেব সেটা হচ্ছে যে নবম ও দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে প্রথম অধ্যায়ে যে বাস্তব সংখ্যা আছে, আমরা এই বাস্তব সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। আর আমাদের সাথে যারা অনলাইনে যুক্ত আছো, যারা এখন অনলাইনে যুক্ত আছে এবং সম্মানিত যে ভিউয়ার্স যারা দেখবে বা সম্মানিত শিক্ষার্থী অভিভাবক যারা আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই আজকের ক্লাসগুলো দেখবা, তাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসে বা পাঠে চলে যাই। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। আজকে আমরা এই বাস্তব সংখ্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে যদি বলি, তাহলে বলতে পারি যে সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। কি সংখ্যা? সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি বাস্তব সংখ্যার সংজ্ঞাটা লিখতে পারি এরকম করে যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি বাস্তব সংখ্যার সংজ্ঞাতে বলছি সকল মূলদ ও অমূলদ, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা, যাকে আমরা ইংরেজি দিয়ে রিয়েল নাম্বার বলতে। এই বাস্তব সংখ্যার মধ্যে তাহলে কি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা দুটি সংখ্যা আছে। আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস যদি করি তাহলে সেখানে বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে বাস্তব সংখ্যার যদি শ্রেণীবিন্যাস করি, বাস্তব সংখ্যা এই যে বাস্তব সংখ্যার যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে এই বাস্তব সংখ্যাকেও আমরা কি করতে পারি? দুটি ভাগে ভাগ করতে পারি। বাস্তব সংখ্যাকে কিভাবে দুটি ভাগে ভাগ করতে পারি? তাহলে একটি হচ্ছে কি মূলদ সংখ্যা আর একটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাটা হচ্ছে কি একটি মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। তাহলে কন্ডিশন দাঁড়ালো কি? তাহলে বাস্তব সংখ্যাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি মূলদ অমূলদ। মূলদকে আবার ভাগ করা যায় এবং অমূলদকেও ভাগ করা যায়। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে। তাহলে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, প্রধানত আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এটা বুঝতে পারলাম বাস্তব সংখ্যা কাকে বলে, সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এক্সাম্পল ধরা যেতে পারে যে আমরা 1, 2, 3, 4 এগুলো হতে পারে। আবার 0 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে। মোট কথা +-1, +-2 কিংবা হচ্ছে +-3 এরকম সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলতে পারি? বাস্তব সংখ্যা বলতে পারি। তাহলে বাস্তব সংখ্যার সংজ্ঞাতে বুঝতে পারলাম মূলদ অমূলদ মিলেই হবে বাস্তব। এই মূলদ অমূলদ সংখ্যা জানার আগে আমরা আরো কিছু সংখ্যা সম্পর্কে জেনে আসি বা আরো কিছু সংজ্ঞা দেখে আসি, তারপরে আমরা আলোচনা করব যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমরা কিভাবে চিনব, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে তোমরা যদি বুঝতে পারো যে বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়,
এবং সেই বাস্তব সংখ্যা হতে পারে 0, 1, 2 যা আমরা দেখতে পাই আমাদের বাস্তবে যা কিছু আছে এগুলি হচ্ছে মূলত বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যার ইংরেজি শব্দটা হচ্ছে রিয়েল নাম্বার, REAL, রিয়েল নাম্বার। তাহলে আমরা এটা শিখতে পারি। এখন আমরা আসতে পারি, আমরা যেহেতু মূলদ অমূলদ নিয়ে আলোচনা করব তার আগে আরেকটা বিষয় আমরা আলোচনা করতে পারি, সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে, এই দুটো একটু আলোচনা করতে। স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তাহলে কাকে বলছি আমরা? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাতে আমরা এভাবে বলতে পারি যে শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে খণ্ড হবে না, ভগ্নাংশ হবে না, এরকম অখণ্ড যে সংখ্যা, তাহলে কি শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। শূন্য ছাড়া, শূন্য ছাড়া সকল ধনাত্মক, সকল ধনাত্মক, শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড, অখণ্ড সংখ্যাকেই, শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকেই কি সংখ্যা বলবো? স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা কি বললাম? শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড স্বাভাবিক সংখ্যাকে, অখণ্ড সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে শূন্য কিন্তু ছাড়া, তাহলে কি হতে পারে? যেমন, যেমন হতে পারে 1, 2, 3, 4, 5। তাহলে আমরা বলতে পারছি কি স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে শূন্য ছাড়া সকল ধনাত্মক অখণ্ড, মানে খণ্ড না, ভাগ না, দশমিক না, এরকম না, এরকম ছাড়া যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো কি বলতে পারি আমরা? স্বাভাবিক সংখ্যা। তাহলে 1, 2, 3 এগুলো কিন্তু কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এরকম করে আমরা স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত লিখতে পারি? 5। অসংখ্য লিখতে পারি, যত ইচ্ছা লিখতে পারি। আমরা আপাতত 10টি স্বাভাবিক সংখ্যা লিখি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা কি লিখলাম? স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে আমরা 10 পর্যন্ত। এই স্বাভাবিক সংখ্যাটি যদি আমরা লক্ষ্য, ভালো করে দেখো, এই স্বাভাবিক সংখ্যাটি যদি আমরা লক্ষ্য করি 1 থেকে 10, তারপরে কত 11, 12 এরকম অসংখ্য পাওয়া যেতে আমরা বলতো। তাহলে এই স্বাভাবিক সংখ্যা আমরা 10, এই 10টি সংখ্যাকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কি দেখতে পারি আমরা? এটি প্রথম যদি আমরা লক্ষ্য করি তাহলে দুইটা জিনিস দেখতে পাবো, একটি হচ্ছে জোড় সংখ্যা আর একটি হচ্ছে বিজোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকতে পারে কি জোড় থাকতে পারে, বিজোড়ও থাকতে। 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা, 10 বিজোড় সংখ্যা। এখন এই জোড় বিজোড় ছাড়াও যেটি আমরা লক্ষ্য করতে পারবো সেটি হচ্ছে মূলত এরকম যে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আরো দুটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। 1 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে মৌলিক সংখ্যা, আর পরের সংখ্যাটি হতে পারে যৌগিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে পেতে পারি স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে। তাহলে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা, মৌলিক মৌলিক সংখ্যা। এখান থেকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা, তাহলে এই জায়গাটাতে মধ্যে কি আছে? মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যাটা হচ্ছে সব থেকে যেটি ছোট মৌলিক সংখ্যা সেটি হচ্ছে 2।
এখন মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাতে বলতে পারি এভাবে যে যেই সংখ্যাটি ছাড়া, মানে মৌলিক সংখ্যাটা হবে যে এক ছাড়া এবং ওই সংখ্যাটি ছাড়া তার আর অন্য কোনো উৎপাদক থাকবে না। কি থাকবে না? এক ছাড়া এবং ওই সংখ্যাটি ছাড়া আর অন্য কোনো উৎপাদক থাকবে না, বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এই সংখ্যাটিকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা। তাহলে দুই দুই একটি সংখ্যা নিজে এবং এর একটি সাধারণ উৎপাদক এক আছে, তাহলে এটি মৌলিক। তিন তিন যে সংখ্যাটি, তিনকে তিন দ্বারা ভাগ করা যেতে পারে, এক সাধারণ একটা উৎপাদক আছে, ওই সংখ্যাটা এবং এক ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না, সেটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। পাঁচ, তাহলে পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা। সাত মৌলিক সংখ্যা। তাহলে নয় কিন্তু আর মৌলিক সংখ্যা হচ্ছে না, কারণ নয়কে তিন দিয়েও ভাগ করা যাবে, নয় দিয়েও যাবে এবং সাধারণ উৎপাদক এক থাকবে। তাহলে আমাদের এখানে মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2, 3, 5, 7। এবং এই সংখ্যাটি এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করা যাবে না, এই জন্য এটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা আপাতত বুঝতে পারলাম কি, যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে অখণ্ড ধনাত্মক শূন্য ছাড়া, এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা জোড় বিজোড়ও জানি, আবার কি হচ্ছে মৌলিক আবার যৌগিক। আধার সংখ্যাগুলোকে আমরা কি যৌগিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা থেকে আমাদের পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে, প্রশ্নটা একটু দেখাই দিই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মৌলিক সংখ্যা কি, যে মৌলিক সংখ্যার সংজ্ঞাতে যদি যাই তাহলে ওই সংখ্যাটি এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে না, সেটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাতে আমরা অটোমেটিকলি বুঝতে পেরেছি। এখন আমাদের পরীক্ষাতে আসে যে এরকম একটা প্রশ্ন আসছে পরীক্ষাতে, যে 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা। তাহলে প্রশ্নটা নিশ্চয় বুঝতে পারছো কি প্রশ্ন বললাম, যে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। বা কোনো সময় আমাদেরকে বলে দিতে পারে যে 1 থেকে 30 পর্যন্ত কতটা আছে, কিংবা 1 থেকে 50 পর্যন্ত কতটি আছে, কিংবা 50 থেকে 100 পর্যন্ত কতটি আছে। এই মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে বলে দিতে। তাহলে এই মৌলিক সংখ্যা সবগুলো পর্যায়ক্রমে লিখে লিখে হিসেব করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাহলে আমরা এটাকে একটা ট্রিক্সের মাধ্যমে আমরা এই মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে। কিভাবে ছোট ট্রিক্সের মাধ্যমে মৌলিক সংখ্যা মনে রাখতে পারি? এই ট্রিক্সটি হলো একটা মোবাইল নাম্বারের। কিভাবে? 44223223, এটা একটি মোবাইল নাম্বারের মতো আমরা মনে রাখতে পারি। 4422322321, 4422322321। এখানে সংখ্যা কিন্তু 10টি আছে, লক্ষ্য করো সংখ্যা হচ্ছে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বোঝা গেল কি, যেখানে 10টি সংখ্যা আছে। তাহলে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 10 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 20 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, এবং 30 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এইভাবে প্রত্যেকটি 10টি 10টি করে ভাগে আছে। কিভাবে? আমরা একটু আমাদের যে সংখ্যাটির সাথে আমাদের বাস্তবের কতটি মিল আছে বা কতটা মিল আছে, এই মিলটাকে একটু জানার চেষ্টা করি। তাহলে এটা একটা মৌলিক সংখ্যার আমরা কি পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা একটু এবার সংখ্যাগুলোতে যদি আসি, তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত আমরা অন্তত এই দুটো একটু প্রমাণ করে দেখি, যে 1 থেকে 10 এর মধ্যে 4টি এবং 10 থেকে 20 এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমরা
1 থেকে 10-এর মধ্যে লিখেছি এবং 11 থেকে 20 মানে 10 থেকে 20-এর মধ্যে 1 থেকে 10, 10 থেকে 20-এর মধ্যে সংখ্যাগুলো লিখেছি। এখন আমাদের এই শর্তের সাথে যে আমরা বললাম যে এটি মৌলিক সংখ্যা মনে রাখার একটা সাধারণ টিপস, আমরা বলতে পারি যে এটা মনে রাখলে আমরা বলতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 50 পর্যন্ত কতটি আছে। তাহলে আমরা দেখি যে 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5 আর 7। এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17। তাহলে কি বলতে পারছি যে মৌলিক সংখ্যাটা হচ্ছে যে ওই সংখ্যাটি এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এরকম একটা বিষয়, সেটা হচ্ছে মৌলিক। তাহলে এখানে কতটি সংখ্যা দাঁড়ালো 1 থেকে 10-এর মধ্যে? 1, 2, 3, 4। তাহলে আমাদের 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 4টি। 10 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি বলেছে? 4টি। তাহলে মিলাই 1, 2, 3, 4টি। তাহলে এখানে মৌলিক সংখ্যা দাঁড়ালো 4টি, এখানে মৌলিক সংখ্যা দাঁড়ালো 4টি। তাহলে আদার যে সংখ্যাগুলি, যেমন 12 কে 2 দ্বারা ভাগ করা যাবে, 4 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, 6 দিয়ে যাবে, তাহলে এগুলো মৌলিক সংখ্যা হতে পারে। এরকম সংখ্যাগুলো 13 কে তো ভাগ করা যায় না, 17 ছাড়া বা 1 ছাড়া ভাগ করা যাবে না। এই জন্য এগুলো হচ্ছে কি সংখ্যা? বলতে পারছি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো বুঝতে পেরেছি এবং সাথে যৌগিক সংখ্যাগুলো বুঝতে পেরেছি। এবার আমরা আসবো অন্য একটি সংখ্যাতে, সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এবার যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যাটা শিখে ফেলছি, তাহলে এবার আমরা শিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা। শিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটি কি বলতে পারি? যে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে কি শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি হতে পারে? তাহলে -2, -1, 0, 1, 2, 3। তাহলে আমরা পূর্ণ সংখ্যার সংজ্ঞা যদি চিন্তা করি, তাহলে বলছে কি শূন্য সহ, মানে শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যাও থাকবে, ঋণাত্মক সংখ্যা। এই ধনাত্মক ঋণাত্মক সংখ্যাটি আমরা বলতে পারি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তাহলে -2 এর সামনে -3, -4 এভাবে পর্যায়ক্রমে থাকবে। দেখতে পারি যে -2, -1, 0, 1, 2, 3 এই বিষয়গুলোকে বলতে পারি আমরা কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সংখ্যাটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এই পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলবো। এখন আমরা আসবো মূলদ সংখ্যা আর আসবো কি সংখ্যাতে? অমূলদ সংখ্যাতে। তাহলে আমরা যেহেতু প্রথমে শুরু করেছিলাম কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা দুই প্রকারের ছিল, একটি মূলদ সংখ্যা আর একটি অমূলদ সংখ্যা। আমরা মূলদ অমূলদকে রেখে আমরা বলেছিলাম যে আমরা একটু দুটি সংজ্ঞা স্বীকার করে এসে আবার কি মূলদ অমূলদ সংখ্যাগুলোকে জানবো বা শিখবো। তাহলে এরপরে আমরা আলোচনা করতে পারি মূলদ সংখ্যা। তাহলে এরপরে আমরা এখন আলোচনা করতে পারি যেহেতু বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারকে অনলি টু কাইন্ড অফ পার্ট, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করতে পারি সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার সংজ্ঞাতে আমরা এসে বলতে পারি
যে মূলদ সংখ্যাটা কি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে, তাকে মূলদ সংখ্যা বলে। তাকে মূলদ সংখ্যা যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, পি ও কিউ কি সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 0 আমরা দিতে পারি, অথবা কিউ একের থেকে বড় দিতে এরকম। তাহলে কি বলতে পারি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অথবা আমরা বলতে পারি যে সংখ্যাকে এ বাই বি আকারে প্রকাশ করা যায়, তাকে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কিংবা এ বাই বি আকারে প্রকাশ করা যাবে তাকে বলছে মূলদ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার সংজ্ঞাতে গিয়ে আমরা দেখেছি যে শূন্য হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। এখন পি কিউ একটি তাহলে পূর্ণ সংখ্যা, পি এর মান কিউ এর মান দুটি আবার পরস্পরের মোটামুটি সহমৌলিক হতে, তাহলে পি কিউ তাহলে মূলদ সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যাও থাকবে, ধনাত্মক সংখ্যাও থাকবে, ঋণাত্মক সংখ্যাও থাকবে। আমি ক্লাস নিচ্ছি, এটা পরে হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, এটা পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা বলতে পারি এরকম যে পূর্ণ মানে মূলদ সংখ্যা যেটি, এটি কিভাবে হতে পারে, যদি আমরা ধরলাম পি সমান হয়তো ধরেছি কত 10, তাহলে পি সমান কত ধরেছি 10, তাহলে কিউ সংখ্যার মান আমরা বিভিন্ন নিতে পারি, সে পি এর মানও বিভিন্ন নিতে পারি। কিউ যদি আমরা 2 নিই, তাহলে সেই ক্ষেত্রে পি বাই কিউ আকারের সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, তাহলে পি বাই কিউ রেজাল্ট কত 10/2 ইজিক্যাল টু কত 5। এখন যদি আমরা ওইটাকে আবার এরকম করি, পি বাই কিউ, পির পরিবর্তে 10, আমরা এখানে কিউবের পরিবর্তে 3 নিলাম, তাহলে 3 নিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়ায়, সেই ক্ষেত্রে দাঁড়াবে 3.33 এরকম অসংখ্য 3 পাওয়া যাবে। আবার পি বাই কিউ আমরা যদি পির পরিবর্তে 5 নেই আর কিউবের পরিবর্তে 2 নিই, তাহলে আমাদের কি দাঁড়াবে 2.5 মানে 2.5, তাহলে এটা বাড়ালো 2.5, এটা 3.33, এটা বাড়ালো 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউবের মান 10.2, 10.3, 5.2 এরকম নিয়েছে। এখন তাহলে মূলদ সংখ্যার মধ্যে আমাদের এখানে রেজাল্ট কি 5 কে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি, স্বাভাবিক সংখ্যা বলতে পারি, যেটা পূর্ণ প্লাস মাইনাস আছে, স্বাভাবিক সংখ্যাতে শুধু ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলতে পারি। এখানে 3 দিয়ে অসংখ্য মানে 3.3333 অসংখ্য 3,
তাহলে এই অসংখ্য 3 পরিবর্তে আমরা উপরে একটি কি ব্যবহার করতে পারি, পৌনঃপুনিক ব্যবহার করতে পারি। তার মানে এই পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করলে বুঝবো এরপরে কি আর অসংখ্য 3 আছে। তাহলে এইখানে আবার 5 কে যদি 2 দ্বারা আমরা ভাগ করে দেই তাহলে 2.5 দাঁড়ায়। তাহলে দেখা যাচ্ছে কি মূলদ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা থাকছে, ভগ্নাংশ সংখ্যা থাকছে, ভগ্নাংশ সংখ্যা থাকছে এবং সেই সাথে আবার কি পৌনঃপুনিক অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে কি দাঁড়ালো, মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা থাকবে, আবৃত দশমিক থাকবে, আবার সসীম দশমিক থাকবে, যেগুলো পরে আবৃত দেওয়ার দরকার পড়ে না। তাহলে মূলদ সংখ্যাকে আমরা যদি ডিভাইডেড করি তাহলে এভাবে পাওয়া যেতে পারে, কি পাওয়া যেতে পারে, মূলদ সংখ্যাকে আমরা কি করতে পারি, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড স্বাভাবিক সংখ্যা পেতে পারি বা পূর্ণ সংখ্যা পেতে পারি, তারপরে আবার কি আবৃত দশমিক পেতে পারি, সসীম দশমিক পেতে পারি, অর্থাৎ দশমিক সসীম দশমিক ভগ্নাংশ যেটা, আবৃত দশমিক ভগ্নাংশ যেটা, আবার স্বাভাবিক সংখ্যা পেতে পারি, পূর্ণ সংখ্যা পেতে পারি। অর্থাৎ পূর্ণবর্গ এমন সংখ্যার বর্গমূলটা হচ্ছে কি মূলদ সংখ্যা বলা যেতে। এখন অমূলদ সংখ্যাটি হবে এখন যে সংখ্যাটিকে কি করা যাবে না, আবৃত দশমিকে প্রকাশ করা যাবে না, এটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাটা বুঝতে পেরেছি, অমূলদ সংখ্যাটি বুঝতে পেরেছি। এখন তাহলে আমরা যেহেতু মূলদ সম্পর্কে একটু আমাদের ধারণা হলো, আমরা অমূলদ সম্পর্কে দেখে আসি। অমূলদ সংখ্যা কাকে বলা যেতে পারে? তাহলে এখন অমূলদ সংখ্যাটি অমূলদ, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কাকে বলে? তাহলে এটা একটু চিন্তা করি আমরা। অমূলদ সংখ্যাটি হচ্ছে যে সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, সেটাই হচ্ছে কি সংখ্যা, অমূলদ সংখ্যা। যে সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাকে অমূলদ, অমূলদ সংখ্যা। তাহলে কি বলতে পারছি, যে সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাকে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার আরো একটি বিষয় আমরা অন্যভাবে বলতে পারি যে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকেও আমরা অমূলদ সংখ্যা বলতে। যেমন 2 পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে এর বর্গমূল মানে রুট, এই বর্গমূল জাতীয় যে সংখ্যাটি সেটি হবে কি সংখ্যা, অমূলদ সংখ্যা, এটি হবে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। √3 এটিও তাহলে হচ্ছে অমূলদ সংখ্যা, যেহেতু √3 কে করলে কি হবে না, পূর্ণবর্গ হবে না। এবার যদি আমরা 4 দেই তাহলে কত বের হয়, 2। তাহলে এই 4 কে আমরা অমূলদ সংখ্যা বলতে মানে √4 বর্গমূলকে আমরা অমূলদ বলতে পারি না, কারণ 4 এর কে রুট করলে তাহলে আমাদের এখানে 2 হয়ে যায়। তাহলে এই জন্য এটিকে আমরা কি বলতে পারি না, অমূলদ সংখ্যা বলতে পারি না। কিন্তু √2 √3 কে আমরা অমূলদ সংখ্যা বলতে। আরো একটি বিষয় তোমাদের দেখা যেতে পারে, সেটি হচ্ছে যে আমরা এই যে মূলদ অমূলদ সংখ্যা শিখলাম, মানে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার, পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল যেটি হবে সেটি অমূলদ। আবার কি বলতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে পি আর কিউব কি ছিল, স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা ছিল। তাহলে পি কিউব যদি পূর্ণ সংখ্যা হয়, আমরা যদি পি মান
যেমন পির মান যদি আমরা 7 ধরি, কিউবের মান যদি 2 ধরি, তাহলে সেই ক্ষেত্রে কত দাঁড়ায়? তাহলে 3.5 3.5 হচ্ছে কি সসীম কি ভগ্নাংশ, অর্থাৎ দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। এই সসীম দশমিক ভগ্নাংশগুলো কিসে ছিল? মূলদে। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ কোনো সময়ের জন্য অমূলদ আসতে পারে না। তাহলে অমূলদ হতে গেলে অবশ্যই এখন কি করতে হবে? মানে আবৃত দশমিকও কিন্তু মূলদ। অনাবৃত দশমিক, যেগুলোকে আবৃত দশমিক দেয়া যাবে না, সেই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। এক্সাম্পল, যে যদি এরকম আমরা লিখি যে 5.3287952 এরকম, অর্থাৎ একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার কোনো মিল নাই। যদি মিল না থাকে, এগুলোর উপরে যদি আমরা কোনোদিন আবৃত দশমিক না দিতে পারি, তাহলে সেটি হয়ে যাবে কি অমূলদ। আর একটা সংখ্যা কি বললাম? যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গ। তাহলে পূর্ণবর্গ নয়, তাহলে 2 পূর্ণবর্গ নয়, তাহলে সেই সুবাদে আমরা যদি 5 ধরি, তাহলে 5 ও কি পূর্ণবর্গ নয়, এটার বর্গমূল, তাহলে ইজ ইকুয়াল অমূলদ সংখ্যা। তাহলে বুঝতে কষ্ট হয়নি? তাহলে আমরা অমূলদকে বুঝতে পারলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আবার অন্যভাবে বলতে পারি, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, আবৃত দশমিক দেয়া যাবে না, এই সংখ্যাগুলোকে বলতে পারি আমরা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাতে আবৃত দশমিক হবে, সসীম দশমিক হবে, অথবা পি বাই কিউ আকারে যাবে। পি কিউ যেখানে পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে এখন √3 বা √2 যে একটি অমূলদ সংখ্যা, এটি আমরা কিভাবে প্রমাণ করব? যে আসলে √2 একটি মূলদ না অমূলদ, কিভাবে প্রমাণ করব? তার আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো যে আবৃত দশমিক বা সসীম দশমিক বলতে আমরা বিষয়গুলোকে কিভাবে বুঝি। তাহলে আবৃত দশমিক আর একটা হলো অনাবৃত দশমিক। একটা হচ্ছে আবৃত দশমিক, আবৃত দশমিক, আবৃত দশমিক, আর একটি দাঁড়ালো অনাবৃত দশমিক, অনাবৃত দশমিক। তাহলে আবৃত দশমিক যেমন আমরা কি করলাম, 10 কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3.3333 অসংখ্য 3 পাওয়া যাবে। এখন আমরা যদি √2 কিংবা √3 কে আমরা √2 কে যদি আমরা ক্যালকুলেশন করি কিংবা √3 কে ক্যালকুলেশন করি, তাহলে 1.73 এরকম অসংখ্য মান থাকবে, যেগুলো আমরা কি করতে পারবো না, আবৃত দিতে পারবো না। একটু আমরা দেখে নিতে পারি যে √3 এর মান কত আর √2 এর মান কত। আমরা একটু দেখে নিতে পারি √2 এর মান কত। √2 এর মান 1.41421356। এবার আমরা দেখে নিতে পারি √3 এর মান কত। 1.732073205081। এটি হলো আমাদের অনাবৃত দশমিক। কিভাবে? এই 3 এর পরে অসংখ্য 3 আছে, তাহলে আমরা এই 3 এর উপরে যদি একটি পৌনঃপুনিক ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারবো এই 3 এর পরে আরো অসংখ্য 3 আছে। তাহলে এটা কি দশমিক হতে পারে? আবৃত, মানে উপরে পৌনঃপুনিক দিতে পারছি, তার মানে বুঝতে পারছি এই 3 এর পরে আরো অসংখ্য কি আছে? 3 আছে। তাহলে এটা হবে আবৃত দশমিক। কিন্তু অনাবৃত দশমিকে এসে 1.414213, তাহলে এই পর্যায়ক্রমে কোনো সিরিয়াল মেইনটেইন করে না, অর্থাৎ এটার সঙ্গে এটার কোনো মিল নাই, মানে একই মতো সংখ্যা নাই। একই মতো সংখ্যা না থাকলে আমরা পৌনঃপুনিক দিতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে সেটা কি দাঁড়াবে? অনাবৃত। তাহলে এই ক্ষেত্রে 1.7320 এরকম, তাহলে পর্যায়ক্রমে পরপর সংখ্যাগুলোর কোনো মিল নাই। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? কোনো ওটার উপরে পৌনঃপুনিক দিতে পারবো না। তাহলে এটা হয়ে যাচ্ছে কি অনাবৃত। আমরা এভাবে চিন্তা করতে পারি যে 4.232 232 232
এইটা যদি আমরা চিন্তা করি তাহলে 4.2322232, তাহলে দেখা যাচ্ছে 232 মানে নির্দিষ্ট একটা সংখ্যার পরে আবার এই সংখ্যাটা কি শুরু হয়ে গেছে, তাহলে 232 এরকম। তাহলে আমরা যদি এই 2 আর এই 2 এর উপরে পৌনঃপুনিক দিয়ে রাখি তাহলে কি বুঝতে পারবো যে এই এরকম সংখ্যা আর ওই পাশে আছে। তাহলে এটাকে কি আমরা আবৃত দিতে পারছি, মানে পৌনঃপুনিক দিতে পারছি। তাহলে এই পৌনঃপুনিককে আমরা বলতে পারি কি আবৃত দশমিক। আর আবৃত দশমিক হলে আমাদের হয়ে যাবে কি মূলদ। আর অনাবৃত দশমিক যদি হয় তাহলে হয়ে যাবে কি অমূলদ। আমাদের পরীক্ষাতে অনেক প্রশ্ন দিয়ে রাখে যে নিচের কোনটি মূলদ সংখ্যা বা নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এইরকম দশমিক যদি থাকে এই দশমিক গুলো দেখেও আমরা চিনতে পারি কোনটি মূলদ হবে আবার কোনটি অমূলদ হবে। তাহলে মূলদ সংখ্যা হলে আবৃত দশমিক হবে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, পূর্ণ বর্গ এমন সংখ্যা সেটি হবে মূলদ। আর অনাবৃত দশমিক যেগুলোর উপরে পৌনঃপুনিক দেওয়া যাবে না এটি হবে কি অমূলদ। এবং পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কি হবে অমূলদ, এবং সেটা কি হবে অনাবৃত দশমিক হবে। এই অনাবৃত দশমিক সংখ্যাগুলোকে বলতে পারি আমরা অমূলদ সংখ্যা। তাহলে এবার আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো দেখে থাকে বা হয় আসে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। তাহলে সেই প্রশ্নগুলো যদি এরকম আসে যে √3 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করো বা দেখাও। প্রমাণ, প্রশ্নটা এমন হতে বা দেখাও যে √3 একটি অমূলদ সংখ্যা, এমন হতে পারে, বা √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ। প্রশ্ন এমন হলো, তাহলে আমরা কি বলতে পারি অমূলদের সংজ্ঞা তো আমরা শিখেছি কি হবে। অমূলদ সংখ্যার সংজ্ঞাতে বলেছিলাম বা মূলদ সংখ্যার সংজ্ঞাতে বলেছিলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে হবে মূলদ, পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে হবে মূলদ। মূলদ হতে গেলে কি হবে পূর্ণ সংখ্যা হবে, অমূলদ হলে দশমিক অনাবৃত হবে। এখন এই √3 মূলদ না অমূলদ এটা তো আমরা জানি, তাহলে আমরা একটু স্বাভাবিক ভাবে দেখে নিতে পারি যে √3 এর অবস্থাটা কি, √3 কে বা কি আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে আমরা জানি এরকম লিখি, আমরা কি জানি যে √3 আছে, তাহলে আমরা এখানে একটা 3 নিলাম, নেওয়া যেতে পারে √3 একটি 3 নিলাম। এখন 3 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত, 3 এর আগে পূর্ণবর্গ মানে যেটাকে বর্গমূল মানে রুট চিহ্ন দিলে ওই সংখ্যাটা বা ইয়ে হবে, সেটা হচ্ছে 3 এর আগে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে হচ্ছে 1। এবং 3 এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা কত, তাহলে 3 এর পরে পূর্ণবর্গ হচ্ছে কত 4, তাহলে 4 এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বুঝতে পারছি 3 এর আগের পূর্ণবর্গ 1, 3 এর পরের পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 4। কেন নিলাম বা কেন সেটা একটু পরে বলতেছি, যেহেতু √3 কে আমরা জানি না, ওরা বলে দিয়েছে এটি কি অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হবে না মূলদ সংখ্যা হবে আমরা তো জানি। তাহলে আমরা এই ক্যালকুলেশনটি করার জন্য আমরা একটু চিন্তা করলাম, আমরা জানি যে 3 এর আগের কি পূর্ণবর্গ 1, 3 এর পরের পূর্ণবর্গ কত 4, তাহলে 1 এর থেকে কে বড় 3 বড়, 3 এর থেকে কে বড় 4 বড়। তাহলে আমরা একটু চিহ্নটা এভাবে দিতে পারি 1 এর থেকে 3 বড়, 3 এর থেকে কে বড় 4 বড়। সব ঠিক আছে, 1 এর থেকে 3 বড়, 3 এর থেকে 4 বড়। তাহলে আমাদের যেহেতু এখানে রুট ছিল, তাহলে আমরা সবগুলো সংখ্যার উপরে একবার করে কি রুট চিহ্ন দিতে পারি। এখন তাহলে 1 এর উপর রুট করলে কি থাকে 1, চিহ্ন যা আছে তাই দিলাম, এটা √3। তাহলে 4 এর উপরে রুট করলে কত থাকে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 1 আর 2, 1 আর 2 এর মাঝের সংখ্যাটি কত, 1 আর 2 মাঝের সংখ্যাটি কত 3। তাহলে আমরা যদি 1 2 আমরা যদি এটাকে একটু সংখ্যা রেখা অঙ্কন কি অঙ্কন করি সংখ্যা রেখা অঙ্কন করি, তাহলে দেখতে পাবো আমরা সংখ্যা রেখাটা এরকম করে ঠিক না, সংখ্যা রেখাটি আমরা এভাবে অঙ্কন করি, এরকম একটা তীর চিহ্ন দিলাম, এই মাঝ বরাবর আমরা শূন্য দেই, এখানে 1, এইভাবে এখানে 2, এইভাবে এখানে 3, এইভাবে এখানে হলো 4, এরকম করে যায়।
এই পাশে -1 -2 এগুলো থাকে। আর আমরা এখন দেখি 1 2 3 4 একটা সংখ্যা রেখা বুঝেছি। এই সংখ্যা রেখার এইখানে হচ্ছে 1, এইখানে হচ্ছে 2। 1 আর 2 কিন্তু আমরা সংখ্যা রেখা পেয়েছি। আমরা কি সংখ্যা রেখা পেয়েছি? 1 এবং 2 সংখ্যা রেখাটি পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 1 এবং 2, এই 2 এর মাঝে কিন্তু আর কোনো স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা নাই। 1 এবং 2 এর মাঝে কিন্তু আর কি স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা কিন্তু আর নাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে √3 তাহলে 1 আর 2 এর মাঝে যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাহলে √3 যেহেতু কি 1 এবং 2 এর মাঝের সংখ্যা, তাহলে 1 আর 2 এর মাঝে আমাদের কোনো স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা থাকতে পারে না। তাহলে এর মধ্যে কি সংখ্যা আছে? ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই √3 তাহলে আমাদের কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। এখানে √3 তাহলে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে √3 যেহেতু ভগ্নাংশ সংখ্যা, তা আমরা সংজ্ঞাতে পড়েছিলাম যে আবৃত দশমিক হলে হবে কি মূলদ, অনাবৃত দশমিক হলে হবে অমূলদ। তাহলে √3 যেহেতু ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশ সংখ্যাটা কি হতে পারে? মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এখানে √3 একটি কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। কিভাবে বুঝলাম? এই যে 1 আর 2 এর মাঝে তো আর কোনো পূর্ণ সংখ্যা নাই। পূর্ণ সংখ্যা না থাকলে ভগ্নাংশ আছে, যেমন 1 পয়েন্ট সামথিং, 1.123 অথবা 1.5, 1.7, 1 এরকম হতে পারে। তাহলে এরকম সংখ্যাগুলোকে আমরা বলতে পারি কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তাহলে এখানে √3 একটি কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। এখানে √3 একটি ভগ্নাংশ সংখ্যা। এখানে √3 একটি ভগ্নাংশ সংখ্যা, যা মূলদ অথবা অমূলদ হতে পারে। যা মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে। যা মূলদ হতে পারে বা অমূলদ হতে পারে। অমূলদ হতে, তাহলে কি দাঁড়ালো? কন্ডিশন হলো √3 ভগ্নাংশ। ভগ্নাংশ হলে কি হবে? মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে। মূলদও হতে পারে, আবার অমূলদও হতে। এখন তো আমরা জানি না যেটি মূলদ না অমূলদ। তাহলে এখন আমরা যেটি করতে পারি, আমরা এই √3 কে মূলদ ধরে চিন্তা করে আমরা কাজ শুরু করতে পারি। যদি এটি মূলদের সংজ্ঞা মানে তাহলে তো মূলদ, আর যদি মূলদের সংজ্ঞা না মানে বা মূলদের শর্তগুলো না মানে তাহলে কি হয়ে যাবে? অমূলদ। তাহলে আমরা এই কাজটি করতে আমরা একটু দেখব। আমরা তাহলে এখন প্রথম স্টেপ যেটি, এটি তো ভগ্নাংশ মূলদ অমূলদ। এখন আমরা মনে করতে পারি বা ধরি √3 একটি মূলদ সংখ্যা। তাহলে এখানে ধরি কি ধরবো? যে √3 একটি মূলদ সংখ্যা। এটা কিন্তু আমরা ধরে নিলাম কি যে √3 একটি মূলদ সংখ্যা, এটা ধরে নিলাম। তাহলে এখন মূলদীয় সংজ্ঞা অনুসারে কি লেখা যাবে? মূলদীয় সংজ্ঞা অনুসারে কি বলছিলাম? যে p/q আকারে প্রকাশ করা যাবে, এটি হবে মূলদ। p/q আকারে প্রকাশ করা যাবে না, এটি হবে অমূলদ। তাহলে মূলদীয় সংজ্ঞা অনুসারে তাহলে আমরা লিখতে পারি p/q is equal √3। তাহলে p/q is equal √3। তাহলে p/q যদি √3 হয়, তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি। এখন p আর কিউব কে, এখানে p আর কিউবের কিন্তু আমাদের পরিচয় দিতে হবে। p কিউব কে আমরা তো জানি না, তাহলে p/q এর পরিচয়টা আমাদেরকে দিতে হবে। কথা বুঝাতে পারছি? তাহলে p আর কিউবের পরিচয় দেই। তাহলে এখানে কি
পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ও সহমৌলিক আমরা কি বলতে পারছি, এখানে পি কিউ স্বাভাবিক সংখ্যা ও সহমৌলিক। কিউ নট ইকুয়াল 0, এখানে কিউবের মানটা হবে 1 থেকে বড়, এটা সত্য। কিন্তু আমরা অনেকেই কি করি, যে এটা বর্ণনা দেওয়ার সময় আমরা এই স্বাভাবিক সংখ্যার পরিবর্তে আমরা লিখে দিই পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি স্বাভাবিক সংখ্যার পরিবর্তে এখানে পূর্ণ সংখ্যা লিখি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে কি ভুল হবে, এটা হলো ব্যাপার। আমরা পূর্ণ সংখ্যার সংজ্ঞাতে শিখেছিলাম যে -2, -1, 0, 1, 2, 3 এগুলো। আর স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাতে শিখছিলাম যে 0 ছাড়া 1, 2, 3 শিখছিলাম। এবং আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এখন পি বাই কিউ যদি চিন্তা করি তাহলে পির মান আমরা ইচ্ছা করে কত 0 ধরতে পারি, কিউবের মান 1 ধরতে পারি, তাহলে রেজাল্ট 0। এখন আমরা যদি পির মান আমরা 5 ধরলাম, কিউবের মান 0 ধরলাম, ইজিক্যাল টু অসংখ্য। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত 0, আর এখানে 0 ধরলাম, কোনো সমস্যা নাই। এখন একটা কথা, এখানে 0 বের হলো। স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের এই জায়গাতে কিন্তু মূলদীয় সংখ্যাতে আমরা বলছিলাম ভগ্নাংশ হবে, সসীম হবে, আবৃত দশমিক হবে, স্বাভাবিক সংখ্যা হবে, এগুলো কি পূর্ণ, এগুলো হচ্ছে কি মূলদ। এখন 0 ইনফিনিটি, আমাদের √3 এর মান তো কখনো কি 0 হতে পারে না। অথবা আরেকটা বিষয় যদি চিন্তা করি, আমরা বলে দিলাম যে কিউ আমরা নট ইকুয়াল টু 0, কিউ 0 নিব না, কিউবের মান 1 থেকে বেশি নিব। হ্যাঁ, স্বাভাবিক কথা। তো পির মান যদি আমরা 10, তাহলে কিউবের মান যদি 1 থেকে বেশি নেই তাহলে 2, হ্যাঁ 2 দিয়ে ভাগ করলে কত 5। এখন যেহেতু পূর্ণ সংখ্যা যদি ওখানে লিখি তাহলে মাইনাস হতে পারে, তাহলে -10 এখানে 2 যদি দেই তাহলে কত -5, এখানে √3 কিন্তু -5 অথবা √3 মান কিন্তু মাইনাস হতে পারে। তাহলে এই সব এবং আরো কারণ আছে, যেই কারণগুলোর জন্য আমরা কি করতে পারি না, এইখানে পূর্ণ সংখ্যা লিখতে পারি না। যদি পূর্ণ সংখ্যা ওখানে লিখি তাহলে আমাদের ওটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, স্বাভাবিক এবং সহমৌলিক সংখ্যা। আশা করি বুঝতে কষ্ট হয়নি, যেখানে স্বাভাবিক আর সহমৌলিক। এখন প্রশ্নটা হলো সহমৌলিক কি, এটা নতুন যেহেতু একটু শব্দ চলে আসছে, তাহলে বলি সহমৌলিক। সহমৌলিক হলো যে দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। কি ছাড়া? 1 ছাড়া অন্য কোনো স্বাভাবিক উৎপাদক থাকবে না, এটিকেই বলছি আমরা কি সহমৌলিক। যেমন আমরা 5 ধরলাম, 7, 5 আর 7 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো স্বাভাবিক উৎপাদক নাই, যেই কারণে আমরা কি বলতে পারি 5, 7 সহমৌলিক। আমরা যদি 13 ধরি, 19 ধরি, 13 আর 19 এর মধ্যে কিন্তু স্বাভাবিক 1 ছাড়া অন্য কিছু নাই, সহমৌলিক। তাহলে এরকম 1 ছাড়া অন্য কোনো কি থাকবে না, উৎপাদক থাকবে না, এইটাকে বলছি আমরা সহমৌলিক সংখ্যা। তাহলে এখন আমরা একটু কাজ করি। এখন আমরা এই সংখ্যাটিকে উভয় পক্ষকে বর্গ করতে পারি, তাহলে আমরা এটা বা দিতে পারি p/q √3। আমরা উভয় পক্ষকে কি করতে পারি, বর্গ করতে পারি। তাহলে এখানে লিখে দিতে পারি বর্গ করে, এখানে লিখে দিলাম কি করে, বর্গ করে। তাহলে বা এখানে কি দাঁড়াবে p², এখানে দাঁড়াবে q² আর এখানে হলো 3, তাই দাঁড়াবে। এখন তাহলে আমরা কি করতে পারি, এখানে এরকম করতে পারি যে p² / q, আরেকটি q কে যদি আমরা 3 এর সাথে
গুণ করে দেয় তাহলে 3q হবে 3q। তাহলে এখানে দেখা যাচ্ছে p q p সংখ্যা স্বাভাবিক সংখ্যা। এখন p q যদি স্বাভাবিক সংখ্যা হয়, একটু লক্ষ্য করো যে p q p সংখ্যা স্বাভাবিক সংখ্যা, ভালো। এখন এই স্বাভাবিক সংখ্যাকে আরেকটি স্বাভাবিক সংখ্যা এখানে বলে দিচ্ছি p q স্বাভাবিক, একটি স্বাভাবিক সংখ্যাকে আরেকটি স্বাভাবিক সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? ভগ্নাংশ সংখ্যা। এখন 3 যেহেতু স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে একটা স্বাভাবিক সংখ্যা পাবো, তাহলে কি পাবো না? ভগ্নাংশ সংখ্যা পাওয়া যাবে না। তাহলে কি দাঁড়ালো? স্বাভাবিক সংখ্যা এবারে হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কখনো কি ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না। তাহলে স্পষ্টত তাহলে কি পি কিউ যেহেতু স্বাভাবিক, তাহলে এই পাশটি হবে কি স্বাভাবিক সংখ্যা আর এই পাশটি হবে কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে স্পষ্টত স্বাভাবিক সংখ্যা কখনো কি ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না। স্পষ্টত যেহেতু পি কিউ স্বাভাবিক, তাহলে 3q স্বাভাবিক সংখ্যা এবং এই পাশেরটি হবে কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে স্পষ্টত স্বাভাবিক সংখ্যা কোনো সময়ের জন্য ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না। স্পষ্টত 3q স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্পষ্টত হচ্ছে কি p3q হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবং p স্কয়ার বাই q ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কখনো কি ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না। তাহলে p স্কয়ার বাই q 3q নট ইকুয়াল। তাহলে কি হলো? p স্কয়ার q 3q এটা সমান হতে পারে না, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 যদি q এর মান আমরা 1 নেই তাহলে 3 কে 3, এটা যদি 5 নেই 2 নেই তাহলে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ আর স্বাভাবিক সংখ্যা কখনো কি হতে পারে না? সমান হতে পারে না। তো ভগ্নাংশ সংখ্যা স্বাভাবিক সংখ্যা যদি সমান না হতে পারে, আমরা এখানে কি বলছিলাম? ভগ্নাংশ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমান ধরেছিলাম। এই সত্য ওই সত্যের সাথে কি মিলে না, মানে না। তাহলে কি বলা যেতে পারে? স্পষ্টত এই সংখ্যাটা স্বাভাবিক, এটা ভগ্নাংশ। তাহলে √3 কে আমরা আর কি বলতে পারি না? মূলদ সংখ্যা বলতে পারি না। তাহলে অবশ্যই √3 কি একটি অমূলদ সংখ্যা। তাহলে বলতে পারি √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে অতএব বলা যেতে পারে √3 একটি মূলদ সংখ্যা, কারণ এটি হচ্ছে কি মূলদীয় সংখ্যা মানে না। তাহলে মূলদীয় সংখ্যা কি ভগ্নাংশ হবে, তাহলে দশমিক আবৃত হবে এগুলো। তাহলে বলে দিতে পারি আমরা কি যে √3 একটি স্পষ্টত নট ইকুয়াল এত, অতএব এটা সমান হতে পারে না। তাহলে নট ইকুয়াল এত, তাহলে অতএব √3 একটি, অতএব √3 একটি কি সংখ্যা? অমূলদ তাহলে √3 একটি কি সংখ্যা হচ্ছে? অমূলদ সংখ্যা। এরপর আমরা যে কাজটি করব, আর একটি কাজ করে আমি হচ্ছে আজকের ক্লাসটি শেষ করব। তাহলে যে কাজটি করব সেটি হচ্ছে যে 4টি ক্রমিক, তাহলে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার তাহলে আমরা এরপরে যে প্রশ্নটি করব, নিশ্চয় তোমরা মূলদ অমূলদের বিষয়টি বুঝতে পারছো এবং সেই সাথে আমরা যে কাজটি পরীক্ষাতে মোটামুটি দিয়ে দেয় কোশ্চেনটি বা প্রশ্নটি আসে এরকম, সেটি হচ্ছে যে যে কোনো চারটি স্বাভাবিক সংখ্যার যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা, এটি প্রশ্ন আছে।
আমাদের পাঠ্য বইয়ের উদাহরণে এই প্রশ্নটি দেখতে পাবো তোমরা প্রথম অধ্যায়ের উদাহরণে বা প্রথম অধ্যায়ের যে উদাহরণ আছে আমাদের বইয়ে, এখানে দেখলে আমরা পাবো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে এক যোগফল পূর্ণবর্গ সংখ্যা, এরকম একটা প্রশ্ন আছে। তো আমরা এটিকে স্বাভাবিকভাবে একটু তোমাদেরকে দেখা দিচ্ছি কিভাবে হয়, তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। ক্রমিক বলতে কি? ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি এক হবে, একের পরে দুই হবে, দুইয়ের পরে তিন হবে, তিনের পরে চার হবে। আমরা যদি এক থেকে না শুরু করি যে ক্রমিক এক হবে, একের পরে দুই হবে, এর পরে তিন হবে, চার। আমরা যদি এক থেকে শুরু না করি, আমরা পাঁচ থেকে শুরু করলাম, তাহলে 5 7 8 9 এরকম, তাহলে এটি হবে ক্রমিক। আমরা যদি 10 থেকে শুরু করি, 10 11 12 13 এরকম, এগুলো হবে কি ক্রমিক সংখ্যা। এই ক্রমিক চারটি সংখ্যার সাথে, মানে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, লেখা ছিল স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে ক্রমিক যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এরকম চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা কত যোগ করব? এক যোগ করব, তাহলে এটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা একটু দেখতে পাবো। তাহলে ক্রমিক সংখ্যাগুলো আগে কি সেটা বুঝতে, ক্রমিক তো বুঝলাম যে 1 2 3 4 এরকম সংখ্যাগুলো যাবে, এই সংখ্যাগুলোকে বলা যেতে পারে কি ক্রমিক সংখ্যা। তাহলে আমরা এরকম করে নিতে পারি, মনে তাহলে প্রথম সংখ্যা হলো x। দ্বিতীয় সংখ্যা x প্লাস 1। কেন x প্লাস 1? যে ক্রমিক, এটা যদি আমরা এক ধরি তাহলে 1 এর সাথে এক যোগ করলে 2 হয়, তাহলে ক্রমিক হয়ে গেল। 5 ধরলে 5 এর সাথে এক যোগ করলে কত হয়? 6, তাহলে ক্রমিক হয়ে গেল। তাহলে তৃতীয় ক্রমিক সংখ্যাটা কোনটি? তৃতীয় সংখ্যাটা হচ্ছে x প্লাস 2। চতুর্থ ক্রমিক সংখ্যাটা হলো x প্লাস 3। এখন লক্ষ্য করো, আমাদেরকে বলছিল যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, চারটি ক্রমিক সংখ্যা। ক্রমিক কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি থাকে না? শূন্য থাকে না। তাহলে 1 থাকে, 2 থাকে, 3 থাকে, এরকম থাকে। এই স্বাভাবিক সংখ্যার সাথে কত যোগ করব? স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করব। তাহলে আমরা সেই কাজটি করি। তাহলে প্রশ্ন অনুসারে বা শর্ত তাহলে চারটি ক্রমিক সংখ্যা কি? x গুণ যেহেতু, তাহলে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3। এটার সাথে কত? 1 কি করতে? যোগ করতে। তাহলে চারটি ক্রমিক সংখ্যা লিখেছি x, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3 প্লাস 0। তাহলে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। এই চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে এটা ক্যালকুলেশন করার জন্য উপরের সংখ্যাটা একটু প্রশ্নটা একটু মিশে। তাহলে কি দাঁড়ায়? কন্ডিশনটি দাঁড়াবে এমন যে তাহলে x দিয়ে আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারি। তাহলে কিভাবে সাজাবো? x এর সাথে এটা নিতে হবে। কেন নিব সেটা দেখাই দিচ্ছি। x প্লাস 1, x প্লাস 2 প্লাস। এখন আমরা যদি x এর সাথে এটি নিতাম, তাহলে x স্কয়ার, একের সাথে x গুণ করলে 1x, মানে একটা x হতো। যদি এটি নিতাম তাহলে দুটি x হতো। এর থেকে যদি আমরা x এর সাথে 3 দিয়ে গুণ করি, 3x, তাহলে এখানে একটি x, এখানে দুইটি x, তাহলে কত x? 3টি গুণ করলে আমরা কিন্তু সেটি পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? x দিয়ে গুণ করলে কি হবে? x স্কয়ার প্লাস কত? 3x। আমরা একটু এই দুটো গুণ এই পাশে করি। x প্লাস 1, x প্লাস 2, তাহলে কি দাঁড়ালো? x স্কয়ার, x দিয়ে 1 গুণ করলে x, 2 দিয়ে x গুণ করলে কত? 2x, 2 কে কত হয়? 2। তাহলে কি দাঁড়ালো? x স্কয়ার, দুটো x আর একটা x হয় 3টা x প্লাস কত? 2। তাহলে কি দাঁড়ালো এখানে? x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এখানে কত? প্লাস 1। এটি আমরা বসাইতে পারি। এখন দেখো
তাহলে যেখানে আমরা একটা কি করতে পাচ্ছি x² + 3x, এখানেও কিন্তু পাচ্ছি x² + 3x, তাহলে এটি সমান যেকোনো একটা সংখ্যা ধরতে হবে। তাহলে এখন লিখতে পারি ধরি, কি ধরি, যে x² + 3s p ধরতে পারি, q ধরতে পারি, যে কোনো সংখ্যা ধরতে পারি। তাহলে অতএব কি দাঁড়াবে, এই জায়গাটি সমান হচ্ছে p, এই জায়গাটা সমান কত, x² + 3x এর পরিবর্তে p, তারপরে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তারপরে কত 2, এখানে কি 1। তাহলে কি দাঁড়াবে, p দিয়ে p গুণ করলে কি পাওয়া যায়, p², কি চিহ্ন প্লাস, p দিয়ে 2 গুণ করলে কত 2p, প্লাস কত 1। তাহলে p² + 2p + 1 এটি সমান লেখা যাবে a + b, a + b হোল স্কয়ার, এর সূত্রটি লেখা যায় a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, এটি সমান আমরা এখন লিখতে পারবো এই সূত্রটি। তাহলে এটি সমান লেখা যাবে a + b হোল স্কয়ার। এখন p এর পরিবর্তে কত ছিল আমাদের, p এর পরিবর্তে ছিল কি x² + 3x, এটি কত প্লাস 1 যা একটি কি পূর্ণবর্গ। সুতরাং বলা যায় যে চারটি সংখ্যার যে ক্রমিক স্বাভাবিক চারটি সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফলটি কি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে দেখে দেই পূর্ণবর্গ সংখ্যা হবে, চারটি ক্রমিক আমরা যদি চিন্তা করি 1 2 3 4, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এর সঙ্গে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে গুণফলের সাথে। তাহলে এগুলো যদি আমরা গুণ করি তাহলে 3 4 এ কত 12, 12 দুগুণ 24, 24 একে 24, যোগ কত 1, তাহলে যোগ 1, তাহলে কত 25, 25 কি পূর্ণবর্গ নয়, তাহলে রুট করে দিলে কত 5 বের হয় না, তাহলে 25 হলো পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি এইভাবে চিন্তা করি 2 3 4 5 চিন্তা করলাম, তাহলে 4 5 কত 20, 3 20 কত 60, 60 দুগুণে কত 120, 120 এটার সাথে এক যোগ করব তাহলে কত হবে 121, 121 কে রুট করলে কত 11। তাহলে এটিও কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, এটিও কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে চারটি সংখ্যার ক্রমিক স্বাভাবিক চারটি সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা। এখন আমি তোমাদের আজকে যা যা শেখালাম, যা করালাম, এগুলো একটু বাড়িতে বসে বসে প্র্যাকটিস করলেও হবে, এবং সেই সাথে তোমাদের যে একটি বাড়ির কাজ দেই সেটি হচ্ছে বাড়ির কাজটি হলো প্রমাণ করো যে √2 √5 √7 অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। প্রমাণ করো যে √2 √5 √7 একটি অমূলদ সংখ্যা। হ্যাঁ, এই পর্যন্তই আজকের ক্লাস, এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমাদের আজকের এই যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত ছিলে বা আমার সঙ্গে যারা এখনো যুক্ত আছো, সকলের প্রতি আমার আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং এই ক্লাসটি যারা সরাসরি বা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে পারোনি, তারা আমাদের ইউটিউব চ্যানেল বিরামপুর আমানুল্লাহ স্কুল, এবং আরো একটি ইউটিউব চ্যানেল আছে scienceteach.bd, এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ আমানুল্লাহ আদর্শ বিদ্যা নিকেতন, এই জায়গাগুলোতে বা এই ইউটিউব চ্যানেলে আমাদের এই ক্লাসটি বা পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সবগুলোই সেখানে আপলোড দেয়া হবে। তোমরা যারা দেখতে পারোনি বা অনলাইনে যুক্ত হতে পারোনি, তারা এই ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবা, সেখান থেকেও দেখে নিতে পারো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে কমেন্টে আমাকে জানাতে পারো বা আমাদের জানাতে পারো, আমরা সেগুলো পরবর্তীতে আবার একটি টিউটোরিয়াল বা ক্লাস নিব। এবং সেই সাথে আরো একটি বিষয় যেটি বলতে যাচ্ছে সেটি হলো আমাদের চ্যানেল গুলোকে তোমরা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি যদি বাজিয়ে রাখো, তাহলে আমাদের ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে
আজকে ক্লাস শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।